ইকরা ট্রিগার্ড হইছে, ইকরা ট্রিগার্ড হইছে, কিন্তু সেটা আমি করি নাই। ইকরা ট্রিগার্ড হইছে আমারই কিছু ভাই ব্রাদার, কিছু কাছের মানুষ যারা ওর আমার দুইজনেরই কমন সার্কেল, যাদের সাথে ইকরার আমি দুইজনই খুব ইন্টিমেট ছিলাম। ওরা ডে বাই ডে ওকে ট্রিগার করে করে আজকে এই জায়গায় নিয়ে আসছিল। এই মানুষগুলা তো থার্ড পার্সন আমার জীবনে। একটা সংসার তখনই টক্সিক হয় যখন বাইরের মানুষরা ওই সংসারের মধ্যে ইনভলভ হওয়া শুরু করে, বাইরের মানুষগুলা ওই সংসারে হাজব্যান্ডকে বা ওয়াইফকে ট্রিগার করা শুরু করে। তো এই মানুষগুলা সম্পর্কে আমি পরে অন্য একটা ভিডিওতে হয়তো বলবো, বা এই মানুষগুলো সম্পর্কে ওরা যারা নিজেদেরকে কাকরাইল মসজিদের ইমাম সাহেব মনে করতেছে, মনে করে আমার সংসারে ইন্টারফেয়ার করছে, তাদেরকে নিয়ে পরে কথা বলবো উইথ প্রুফ। কিন্তু এখন আসলে আমি এইসব বিষয়ে বা অন্য কাউকে এক্সপোজ রিভিল করার মতো আসলেই মেন্টাল পরিস্থিতিতে নাই। আমার পুরো কনভারসেশনে আমি কখনো ওকে গালিগালাজ করি নাই, আপনারা সেটা পাবেন না। বরঞ্চ ও আমাকে অনেক গালিগালাজ করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, অনেক থ্রেট দিচ্ছে, অনেক কিছু করছে। আমি ট্রিগার করি নাই, আমি অন্তত চাই নাই যে ও সুইসাইড করুক। আমার কাছে ইকরা শুধু আমার ওয়াইফ ছিল না, আমার কাছে এত টক্সিসিটির পরে এসেও ইকরা আমার কাছে আমার সন্তানের মা ছিল। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব, ওই স্ক্রিনশটটাতে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জারে আমার কলটা, ভিডিও কলটা আবার আসছে ইকরার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর আমার কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর আর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয় নাই। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? এই ভিডিও কলের বিষয়টাও আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম। আপনারা ইকরার আর ইকরার বান্ধবীর স্ট্যাটাস, সরি কি বলে ওটাকে, স্ক্রিনশট বোধহয় পড়ছেন। ওখানে কিন্তু ইকরা নিজেই স্পষ্ট লিখছে যে ও এইসব মানুষের কথাবার্তা নিতে পারতেছে না, গত 3 বছর ধরে ও এইসব মানুষের ট্রিগার আর সহ্য করতে পারতেছে না। ওর নিজের কথা ও নিজে লিখছে, আপনারা পড়ছেন। তো কিভাবে বলেন যে আমার ইকরাকে আমি মেরে ফেলছি? আমার ইকরাকে এইসব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে ট্রিগার করতে করতে, ওর কান ভরতে ভরতে। ইকরা ওয়াজ সো সফট হার্টেড, ও বাইরে থেকে অনেক শক্ত কিন্তু ভেতরে খুব নরম একটা মানুষ ছিল। ওকে খুব সহজে ম্যানুপুলেট করা যাইত, ও মানুষের কথা বিশ্বাস করতো কারণ ও খুব সহজ সরল ছিল। তো এই আশেপাশের মানুষগুলো এই সুযোগটাই আসলে কাজে লাগাইছে, আশেপাশের মানুষগুলো এই চান্সটাকেই আসলে ইউটিলাইজ করছে। আপনারা অনেকেই বলতেছেন যে বউ ডিপ্রেশনে আছে আর জামাই নেপালে গার্লফ্রেন্ডের নিয়ে ফুর্তি করতেছে, বার্থডে উদযাপন করতে গেছে, এই ধরনের কথাবার্তা আপনারা অনেক বলতেছেন। দেখেন, এই নেপালে শুটিংয়ের আসার কিছুদিন আগে আমার নিজেরও বার্থডে ছিল। আমার বউ সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, আমার ছেলে নিজের হাতে সাজাইছে, বাসায় আমার বার্থডে সেলিব্রেট করছে। তাইলে কি আমার বউ ডিপ্রেশনে ছিল? ডিপ্রেশনে থেকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করছে। ওই ছবিগুলো তো ফেসবুকে আছে, কিছুদিন আগের ছবি। আর নেপালের যে বিষয়টা, তার আগে বলি যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের যখন কারো জন্মদিন থাকে সেটের, সেটা যেই হোক, সেটা হিরো হোক, হিরোইন হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, একটা মেকআপ আর্টিস্ট হোক বা একটা প্রোডাকশন বয় হোক, আমাদের শুটিং সেটে যখন কারোর জন্মদিন থাকে, আমরা সবাই শুটিং টিম থেকে, শুটিং ইউনিট থেকে তার জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করি, কারণ আমরা সবাইকে ফ্যামিলি মেম্বার মনে করি। কেক কাটি ওই মানুষটাকে খুশি করার জন্য। তো ওই শুটিংয়ের মধ্যে, নেপালের শুটিংয়ের মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? আর আমি তো সেলিব্রেট করি নাই, আমার তো সেলিব্রেশন ছিল না।
পুরো ইউনিট সব কিছু অ্যারেঞ্জ করছে। আমি একটা কেকও দেই নাই, আমি একটা গিফটও দেই নাই ওকে। যে যার যার মতো গিফট দিচ্ছে, কেক আনছে সুন্দর করে, সবাই মিলে ইউনিটের পক্ষ থেকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করছি। এবং ওর বার্থডেটা যে সেলিব্রেট করছি সেটাও চেষ্টা করছি খুব লোকিভাবে করার। স্টিল অনেকে ছবি তুলছে দিছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় তিথির জায়গায় বিধি থাকতে পারতো, এই জায়গায় আমি থাকতে পারতাম, এই জায়গায় অনেকেই থাকতে পারতো। ধরেন এই নেপালে শুটিংয়ে আসার কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তখন আমি একটা শুটিংয়ে ছিলাম, সেই শুটিংয়ে আমার জন্মদিন কেক কেটে উদযাপন করছে সেটে। তো আপনারা কি বলবেন যে আমার জন্মদিন উদযাপনের জন্য ওই দিন শুটিং রাখা হয়েছে, শুটিং করা হয়েছে? আর নেপালের মতো একটা আউটডোর শ্যুটে এমনি যাওয়া যায় না। একটা আউটডোর শ্যুটের অনেক প্ল্যান লাগে, যেটা 1-1.5 মাস আগে থেকে করা লাগে। যে আউটডোর শ্যুটের স্ক্রিপ্ট থাকা লাগে, অনেক কিছু আছে। আর্টিস্টদের স্কেডিউল, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, টিকিট, অনেক কিছু থাকে। সো বার্থডে উদযাপন করার জন্য নেপাল গেছি, এই কথাটাও আসলে যারা ইন্ডাস্ট্রির তারা আসলে এই কথাটা বলতে পারে না, বাইরের মানুষদেরকে আমি আর কি বলবো। তো এই বিষয়টাও আপনাদেরকে ছোট করে একটু ক্লিয়ার করলাম। আই হোপ এই জিনিসটাকেও আপনারা সহজ এবং সরলভাবে দেখবেন, এটাকে খুব জটিলভাবে দেখার কিছু নাই। এই আমার জন্মদিনে, আমার এই বছরের আগের বছরের জন্মদিনে সবাই ইনভাইটেড ছিল, সেখানে তিথিও ইনভাইটেড ছিল। যদি বিষয়টা এতটাই টক্সিক হইতো তাইলে কি এই জিনিসটা এত সহজ হইতো একটা মেয়ের জন্য, যে তার হাজবেন্ডের একটা মেয়ের সাথে রিলেশন, সেই মেয়েটাকে তার বার্থডেতে ইনভাইট করে তার সাথে কফি খেয়ে তার সাথে আড্ডা দিয়ে জিনিসটাকে, কেমন না বিষয়টা? এবং সেটা তো একবার দুইবার না, একাধিকবার। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছে। সো এইটাকে এত জাস্টিফাই আপনারা করতে পারেন না। আই হ্যাভ প্রুভ, আমি 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 কয়েক জায়গায় লিখছি যে তুমি আমার ওয়াইফ, ইকরাকে, যে তুমি আমার ওয়াইফ। তো আমার লাইফে ওয়াইফ একটাই, অ্যান্ড ইট ইজ ইউ, অ্যান্ড আমি তোমাকে ডিভোর্স দিব না, আমি তোমার সাথে সংসার করতে চাই। কয়েকবার এই কথা আমার কনভারসেশনে লেখা আছে, আপনারা দেখবেন। তিথির প্রতি এই সুন্দর একটা নির্ভরযোগ্যতার জায়গা তৈরি হওয়ার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে আমার নিজের জন্য বাঁচার আসলে আর কিছু নাই। আমি আমার শাস্তি পায়ে গেছি। আমি এর চেয়ে বড় কোনো শাস্তি হইতে পারে না যে আমি একটা জীবিত লাশ হয়ে সারাটা জীবন পার করব। বিশ্বাস করেন, আমার দম বন্ধ হয়ে আসে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি আমি 5 মিনিট পর পর আমি উন্মাদ হয়ে যাইতেছি। বাট বারবার মনে হচ্ছিল যে আমি ইকরার কাছে চলে যাই, ইকরা আমাকে ডাকতেছে। কিন্তু যখনই রিজিকের চেহারাটা চোখের সামনে ভাইসা ওঠে না, ওই মুহূর্তে আসলে আর আর কিছু মাথায় কাজ করে না। মনে হয় যে না 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 না, আমি এর করতে পারবো না, রিজিকের জন্য আমার বাঁচতে হবে। আপনারা প্লিজ প্লিজ রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে আমার বাবার ভালোবাসা থেকে, আমি ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি চাই না, আমি ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাইতে চাই। আমার সন্তানটা আমার সাথে খুব কানেক্টেড। যারা আমার কলিগ তারা দেখছে, তারা জানে যে আমার ছেলেটা আমার জন্য কি পরিমাণ ক্রেজি, পাগল। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ। ও আমার জন্য অপেক্ষা করতেছে। পৃথিবীতে সুখের একটা জীবন দিতে চাই প্লিজ। আমি দেশে আসলে আইন আমাকে যে শাস্তি দিবে, আইন যে সিদ্ধান্ত নিবে, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত থাকবো। আমার তাতে কোনো আপত্তি নাই। প্লিজ আমাকে রিজিকের থেকে দূরে সরান না আপনারা। এতটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, হাত জোর করে বলতেছি, প্লিজ।